জয়ের কণ্ঠে হতাশা আর অসহায়তা বুঝতে পেরে বলি, তোমার ভালোবাসা সত্যি হবে জয়। রিতার জন্য অপেক্ষা করো, বড় জোর 10 দিন দেখবে ও নিজে ছুটে যাবে তোমার কাছে। ফোনটা কেটে দিয়ে পাশে তাকাই, দেখি অহনা দাঁড়িয়ে আছে চোখ দুটো বড় বড় করে। যেটা দেখে বলি, এভাবে চেয়ে আছো কেন অহনা? কিছু হয়েছে? হুম, কিছুই হয়নি। তবে আমি অবাক হচ্ছি। নিজের বোনের সংসার আপনি নিজেই ভাঙতে চাচ্ছেন? না হনা, তেমন না। জয় ছেলেটা আসলেই অনেক ভালো। আর সবচেয়ে মজার বিষয় হলো আমার বন্ধুর নাম জয় আর আমার বোনের জামাইয়ের নামও জয়। তো কি হয়েছে? কি হয়েছে মানে? আমি জয়কে নিজের বন্ধুর মতো ভাবি। ছেলেটা রিতার সাথে প্রেম করে বিয়ে করেছিল। রেগেছিলাম, তবে ওর ব্যবহার ভদ্রতা দেখে আর কিছু বলিনি। কেন? কেন বলেননি? কেন? কারণ জয় রিতার জন্য পারফেক্ট ছিল। তবে রিতা বড় খালার কথায় ফাঁদে পড়ে সংসার শেষ করলো। মানে বড় খালা আবার কি করলো? আর বলো না। রিতা জয়ের সংসার ভালো করেই করছিল। জয়ের সাথে হঠাৎ একদিন রিতা মন খারাপ করে শ্বশুর বাসা থেকে চলে আসে। আর সেই দিন খালা বাসায় এসেছিল ঘুরতে। ব্যাস তারপর যা হবার তাই। খালা রিতার কান্নে বিষ ঢুকিয়ে দেয়। তারপর ও এমন। কি বলেন এগুলো আপনি? অন্যের কথায় কেউ সংসার ফেলে বাপের বাড়ি পড়ে থাকে? থাকে। কিছু মেয়েদের যাদের মাথা গোঁজার ক্ষমতা কম। যাই হোক, আরেকটা সত্যি কথা তোমায় বলি অহনা। কিসের সত্যি কথা? লিপি খানম আমার আপন খালা নয়, এমনকি তোমার শাশুড়ির আপন বোনও নয়। মানে? মানে আমার নানির আগের পক্ষের মেয়ে লিপি খানম। আমার নানি দ্বিতীয় পক্ষের নানা। আমার আম্মু হলো নানা রক্তের। নানা ছিল সম্পদশালী, যার 90 ভাগ আম্মুকে দেয়, বাকিটা বড় খালাকে। তো কি হয়েছে? তো আর কি হবে? লিপি খালা ছিল লোভী, সম্পদের লোভে। তার থাক, আর কিছু না বলি। হুম, এখন চলুন তো একটু ঘরে। আপনার সাথে বিয়ে হলো অনেকদিন তো হলো, একটু মন খুলে কথাও বলতে পারিনি। শুধু কথাই বলতে ডেকে নিচ্ছ, নাকি আদর পেতেও ডাকছো মিসেস তৌফিক? চুপ, আপনি বেশি বোঝেন। ওসব কিছু না। একা রুমে ভালো লাগছে না। তার উপর এত বড় বাড়িতে মাত্র আমরা দুজন। হুম, একা এক বাসায় একজোড়া বিবাহিত দম্পতি, তবুও তারা একে অন্যের থেকে দূরে। এ ফাজিল, চুপ করবেন আপনি? শুধু বেশি কথা বলেন। কই বেশি বললাম? আচ্ছা চলো দেখি রুমে যাই। হুম, আমি হাঁটতে পারবো না। তো কি করবো এখন মিসেস চৌধুরী? আমাকে কোলে করে নিয়ে চলুন রুমে। অবাক হলাম অহনার কথাগুলো শুনে। ভাবতে লাগলাম, পাগলিটা এত তাড়াতাড়ি আমায় মাফ করে দিল, নাকি অন্য কিছু? অহনাকে কোলে তুলে নেই আমি। বাচ্চাদের মতো গলা জড়িয়ে ধরেছে দুহাত দিয়ে। দুদিনে চোখাচোখি চেয়ে আছি, পলকহীন। এমন সময় অহনা বলে ওঠে, এই, আপনি এভাবে আমার চোখের দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছেন কেন? আমার কিন্তু ভীষণ লজ্জা লাগছে। লজ্জা পেও না আমার প্রিয়তমা। আমি তোমার চোখের মায়ায় পড়ে হারিয়ে গিয়েছি। আফসোস তুমি কেন এলে না আমার জীবনে? কেন আগে তোমার আমার দেখা হলো না? সবকিছু সময় মতোই হয় চৌধুরী সাহেব। আমার আপনার দেখা হওয়া নির্ধারিত ছিল, একদিন আগেও না, আবার পরেও না। অহনার কথা শুনে ওর নাকের সাথে নিজের নাক লাগিয়ে বলি, চলো না, আজ দুজনে হারিয়ে যাই কোনো এক সুখের সন্ধানে। হুম, ওসব পরে হবে। আগে রুমে তো চলুন। এভাবে সিঁড়িতে আমাকে নিয়ে কতক্ষণ বা দাঁড়িয়ে থাকবেন? অহনাকে নিয়ে বেডরুমে এসে নামিয়ে দিই ওকে। তারপর এখন কি করবো অহনা? কিছুই না। চুপচাপ আমার পাশে এসে বসুন। আপনাকে আমি আজ মন ভরে দেখব। এতদিন তো আপনাকে ঠিকভাবে দেখিনি। বলার কি আছে আমাকে? আমি তো তোমারই, দেখো। আদর করো, ভালোবাসো, সবকিছুই করতে পারো তুমি। আপাতত দেখব, তারপর ভালোবাসার কথা চিন্তা করব। আসুন না, পাশে এসে বসুন। বিছানায় হেলান দিয়ে অহনার পাশে বসি। অমনি অহনা আমায় জড়িয়ে ধরে বুকে ওর মাথাটা রাখে আর বলে, জানেন আমি সেদিন কতটা আঘাত পেয়েছিলাম? ইস! তোমাকে আঘাত পেতে বলেছিল কে? প্রতিবাদ তো করতে। প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছিলাম আমি। জানো তো, অল্প সুখে কাতর আর অধিক সুখে পাথর। আমি পাথরের ন্যায় হয়ে গিয়েছিলাম সেদিন। থাক, ওসব অতীত ভুলে যাও না। এখন আমি তোমাকে নিয়েই কাটিয়ে দিতে চাই সারা জীবন। অহনাকে জড়িয়ে ধরি আমি। দুজনের নিঃশ্বাসের শব্দ অনুভব করছিলাম আমরা। এমন সময় অহনা আমাকে অবাক করে দিয়ে টুপ করে 4 ঠোঁট এক করে দেয়। দ্বিতীয়বার অহনার ঠোঁটের স্পর্শ পেয়ে নিজেকে আর ধরে রাখতে চেষ্টা করিনি, হারিয়ে গিয়েছি অহনার মাঝে। অহনা নিজেও স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য এতটাই বিকল হয়েছিল যে ও নিজেও হারিয়ে যায় আমার মাঝে। পরের দিন সকাল হতেই খেয়াল করি অহনা বারবার রুমে আসছে আর আমার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে চলে যাচ্ছে। বুঝলাম পাগলিটা রাতের কথা ভেবে এমন করছে। গোসল করে রেডি হয়ে নিলাম, এমন সময় অহনার আগমন রুমে। এক পলক আমার দিকে তাকিয়ে হাতে থাকা ব্লেজার কেড়ে নিয়ে ওয়ার্ড্রোবে মাঝে রেখে দেয়। তারপর, এই, আপনি কোথায় যাচ্ছেন শুনি? এমন সুন্দর হয়ে? আরে অফিস যাব। তো এমন সুন্দর হয়ে যেতে হবে বুঝি? ইস, আপনাকে এত এত কিউট লাগছে যে বলে বোঝাতে পারবো না। তাই? তা বউ, আমার প্রেমে পড়ে গেছো বুঝি? অহনা জড়িয়ে ধরে আমায় আর বলে, জি না বর, প্রেমে পড়ে তো প্রেমিক প্রেমিকা। আপনি তো স্বামী স্ত্রী। আমি আপনার ভালোবাসায় আবদ্ধ হয়েছি, বুঝলেন?
এই ভালোবাসায় বাকিটা জীবন তোমায় আবদ্ধ করে রাখতে চাই। হুম? আজ অফিস না গেলে হতো না? কেন মিস করবে বুঝি? হুম, ভীষণ। আর তাছাড়া আপনি না গতকাল বললেন আজ বাবা আসবে, তার জন্য কিছু ভালো খাবার রান্না করতে তো হবে নাকি? অহনার কথা শুনে মনে পড়ে গেল, আরে হ্যাঁ, তাই তো, বাবা আসবে আজ। অথচ আমি ভুলে গেছি অহনাকে ছেড়ে দিয়ে ওর গাল দুটো আলতো করে ধরে ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলি, ধন্যবাদ বউ। আসলে ভুলেই গিয়েছিলাম। আগে এমন হয়নি, আজ কেন এমন হলো? আগে তো ছিলেন একা, বিবাহিত হয়েও ব্যাচেলরের মতো। তবে গতকাল থেকে আপনি হয়েছেন বিবাহিত, বউ আছে। তাই এখন নিজেকে সবকিছু মনে রাখতে হবে না, মনে করিয়ে দিব আমি। হুম, বুঝেছি মিসেস চৌধুরী। ওসব বোঝাবুঝি বাদ, বাজার যেতে হবে। আমি আজ নিজ হাতে বাবার জন্য রান্না করব, বুঝলেন? আচ্ছা করবে, সমস্যা নেই। তা বলো কি, কি আনবো বাজার থেকে? এই নিন লিস্ট, এখানে সব আছে। যান, দ্রুত নিয়ে আসুন। লিস্ট হাতে ধরিয়ে দিয়ে অহনা চলে যায়। আমিও দারোয়ান চাচাকে নিয়ে চলে আসি বাজারে। পুরো বাজারে মাথা থেকে ও মাথা খুঁজে খুঁজে সব কিনে ফেলি। এখন বাকি ইলিশ মাছ আর চিংড়ি কেনা। দারোয়ান চাচার দিকে তাকিয়ে বলে উঠি, চাচা, মাছটা আপনি আনুন। আমি তো কিনিনি এসব আগে। তবে আমাকে অবাক করে চাচা বলে ওঠে, বাপজান, আমারে মাছ আনতে কইও না, মুই পারুম না। কেন কেন চাচা? পারুম না মুই, ওসব দামি মাছ চিনি না। আর আমার মতো দারোয়ান কি ইলিশ মাছের নাম জানতে চাওয়া দেখলে সবাই ভূত দেখার মতো চাইয়া থাকবো। তুমি কিনে আনো, আমি এই ৪ ব্যাগ বাজার নিয়ে আমি গেলাম বাসায়। কথাটা বলে চাচা চলে যায় রিক্সা নিয়ে। আর আমি নাক চেপে ধরে কোনো রকমে মাঝহাটিতে ঢুকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে স্বাভাবিক হয়ে যাই। বড় বড় সাইজের ১০ কেজি ইলিশ আর ১০ কেজি চিংড়ি কিনে বাসায় আসতেই অহনা সামনে এসে হাজির। কপালে ফোঁটা ফোঁটা ঘাম আর নাকে ঘামের বৃষ্টি। ওড়না কোমরে পেঁচানো আর চুলগুলো খোপা করে বাঁধা। হা করে তাকিয়েছিলাম ওর দিকে। এমন সময় অহনা বলে ওঠে, এই যে, এখন মুখ বন্ধ করুন, পরে দেখবেন। আমায় আগে বলুন, এত সময় লাগলো কেন? জীবনে ১ম বাজারে গিয়েছিলাম তো। তা আমার অহনাকে দেখে একদম বউ, বউ লাগছে। বউকে তো বউয়ের মতোই লাগবে জনাব। যান গোসল করে ফেলুন। শরীরের দিকে তাকিয়ে দেখুন ঘামে ভিজে গেছেন আপনি। হুম? তুমিও দেখো ঘামে ভিজে গেছো তো। হুম তো। তো চলো একসাথে গোসল করে আসি। কথাটা বলে অহনাকে কোলে তুলে নেই আমি। আর অহনা ছাড়া পেতে ছটফট করতে থাকে। কিন্তু কে শোনে কার কথা? পাগলিটাকে নিয়ে চলে আসি বাথরুমে। ঝর্ণার নিচে আমি আর অহনা দাঁড়িয়ে আছি। এমন সময় অহনা বলে ওঠে, তুমি কিন্তু বেশি দুষ্টুমি করছো তৌফিক। করবোই তো। আর অন্য কারো সাথে তো করছি না, নিজের বউটার সাথেই করছি। তাই বলে রান্নার সময় এমন করবে? করব। ইচ্ছে করছিল একসাথে গোসল করব, তুমি আমি। ইচ্ছে কি পূরণ হয়েছে? হচ্ছে তো। কথাটা বলে অহনার কোমরটা জড়িয়ে ধরে নাকটা ডুবিয়ে দিই ওর ভেজা চুলের মাঝে। সন্ধ্যা হয়ে গেছে, রান্না করা শেষ। দারোয়ান চাচা আর চাচি চলে যেতে নিবে অমনি অহনা চাচিকে বলে ওঠে, চাচি, তোমার ছেলে মেয়ে আছে? মা, আছে একটা পোলা, সাথে নাতিও আছে ৪ বছরের। বাহ, বেশ ভালো তো। তোমরা না খেয়ে যাচ্ছ যে? আসলে নাতিডারে ছাড়া ভালো মন্দ খাই কেমনে, গলা দিয়ে নামবো না। ধুর চাচি, এসো আমার সাথে। তবে তার আগে ফ্রিজ থেকে বড় বড় ৩টা ইলিশ একটা ব্যাগে তুলে আনো তো। কেন মা? আরে আনোই না। চাচি চলে যায় কিচেনে আর অহনা দ্রুত দুটো টিফিন বাটিতে খাবার সাজিয়ে ফেলে। চাচি ডাইনিং টেবিলে ব্যাগ হাতে এসে অহনাকে দেখায় ইলিশ আর বলে, মা, কি করবো এগুলো? এখন কি কাটতে হইব? না চাচি, এগুলো বাসায় নিয়ে গিয়ে তোমার নাতিকে নিয়ে রান্না করে খাবে। আর এই নাও টিফিন বাটি, সবাই আজ এগুলোই খেও। চাচি বাকরুদ্ধ হয়ে গিয়েছে। টুপ টুপ করে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে পড়ার আগে অহনা মুছে দিতে দিতে বলে, কেঁদো না চাচি, যাও। চাচা হয়তো বাইরে দাঁড়িয়ে আছে। চাচি টিফিন বাটি দুটো আর ব্যাগ হাতে সোজা আমার সামনে এসে বলে, বাপজান, বউ পাইছো একখান। তামিমেও তো বউ আনছিল, যে এই কয়দিন ছিল কাজের ঝি ছাড়া ডাকেনি। আর অহনা মা চাচি ডাকে। ওসব বাদ দাও চাচি, যাও, সবার মন মানসিকতা এক না। বাসায় যাও, তোমার নাতি আবার ঘুমিয়ে পড়বে হয়তো। চাচি চলে যায়। আর অহনা আমার পাশে এসে বসে দুজনেই চুপচাপ। অধিক আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি বাবার অপেক্ষা। রাত ৮টা বেজে ১৫ মিনিট। হঠাৎ কলিং বেল বাজতেই ছুটে যায় অহনা। পেছন পেছন আমিও হাসি মুখে অহনা, দুজনেই খুলতেই আমরা দুজনে চমকে উঠি আর বলে উঠি, আরে, বাপজান, আবার আইতে হইল নাতিটার জন্য। চাচির কথা শুনে আমি আর অহনা নিচের দিকে তাকিয়ে দেখি একটা ছেলে চাচির শাড়ির পেছনে লুকিয়ে আছে। অহনা এক গাল হেসে ছেলেটাকে বের করে আনে আর কোলে তুলে নিয়ে বলে, তা চাচি, কিছু কি বলবে? মা, নাতিটা তোমাদের দেখতে চাইছিল। ফেরে নাকি স্কুলে শেখাইছে কেউ তারে কিছু দিলে যেন ধন্যবাদ বলে। আহা, তাই? সেটাই বলতে এসেছে? হ, এত করে কইলাম কাল নিয়ে যামু রাকিব ভাই, কিন্তু শুনলো না। আসবেই, তাই লইয়া আসলাম। তোমরা কিছু মনে করো না বাপ। এমন সময় অহনার দিকে চোখ যায়। ও এক মনে রাকিব ছেলেটাকে আদর করেই চলেছে। এমন সময় অহনা আমার দিকে তাকিয়ে বলে, ওই এভাবে হাবলের মতো তাকিয়ে আছো কেন? ছেলেটা প্রথম দেখলে কিছু বকশিস দাও।
হাসতে, হাসতে পকেট থেকে একটা ৳১,০০০ নোট ছেলেটার হাতে দিতেই সে সেটা সাদরে গ্রহণ করে আর বলে, "ধন্যবাদ স্যার।" অহনা কিছুটা অবাক হয়ে বলে, "আরে, আরে বাবা তুমি তাকে স্যার বলছো কেন? বলো চাচ্চু আর না হয় বড় আব্বু।" ছেলেটা খিলখিল করে হেসে বলে, "বড় আব্বু? বড় আম্মু?" মনটা ভরে গেল আমার। অমনি নিজের ভাতিজা ভাতিজির কথা মনে পড়ে গেল। চাচি বিদায় নিয়ে চলে গেল রাকিবকে নিয়ে। আবারও আমি আর অহনা সোফায় এসে বসি। বারবার নিজের ভাতিজা ভাতিজির কথা মনে পড়ছে। খেয়ালই করিনি কখন চোখটা বেমানি করে কেঁদে দিয়েছে। অহনা আমাকে দেখে হতবাক হয়ে যায়। দ্রুত আমার নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলে, "আরে, আরে বরটা আমার কাছে কেন? আমি কি কিছু করেছি যার জন্য কষ্ট পেয়েছে আমার সোনা? না অহনা, আমি কাঁদছি নিজের ভাতিজা ভাতিজির জন্য। ইস! ওদের লুকিয়ে যতটা দেখা যায় দেখি, কিন্তু মন ভরে না আমার। ইচ্ছে করে ওদের নিয়ে খেলি, সময় কাটাই, রাত দিন ২৪ ঘন্টা। এই তোমার ভাতিজা ভাতিজি আছে? আর কি যে বললে লুকিয়ে দেখো তাদের?" দ্রুত নিজেকে সামলে নিয়ে অহনাকে এবার নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলি, "কিছু না বউ, তা আমাদেরও প্ল্যান করতে হবে কিন্তু।" "কিসের প্ল্যান শুনি?" "এই যে আমাদেরও বাবা-মা হতে হবে। বিয়ের তো বেশ কি অনেকদিন হলো।" "চুপ! এখনো সময় হয়নি ওসবের। আগেই ওসব ভেবে সময় নষ্ট করার ইচ্ছে নেই।" "কেন, কেন ইচ্ছে নেই কেন?" "চুপ! বাবা আসে না কেন? ফোন দাও তো, খাবারগুলো তো ঠান্ডা হয়ে গেল।" বাবাকে ফোন দিতে যাব অমনি গাড়ির শব্দে এক লাফে দুজনেই বাহিরে যাই। আর গিয়ে দেখি বাবা চলে এসেছে। অহনা এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে দেয়। বাবা গাড়ি থেকে বের হয়ে অহনাকে জড়িয়ে ধরে ওর কপালে আলতো করে পরম মমতা একটা চুমু দিয়ে বলে, "অহনা মা কেমন আছিস?" অহনা চরম অবাক হয়ে বলে, "বাবা আপনি আমাকে চিনতেন? হ্যাঁ, নিজের ছেলের বউকে চিনবো না এটা হয়? কিরে তৌফিক বাবা তুই বলিসনি আমি আমার মাকে চিনি? না বাবা বললে কি আর সারপ্রাইজ দিতে পারতে? না ঠিক বলেছিস মা, চলো ভেতরে। এভাবে হা করে থেকো না, মশা ঢুকবে তো।" কথাটা বলে বাবা আগে চলে যায় বাসার ভেতরে। আমি আর রহনা লাগেজগুলো বের করে নিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখি বাবা বসে আছে সোফায়। আমি গিয়ে বসি সোফায় আর বলি, "তা বাবা আসতে দেরি হলো কেন?" "ওই আর কি কাজ ছিল রে। বন্ধুর সাথে এসেছিলাম, ওর বাসায় গিয়েছিলাম আগে। তা তোর মা কি আমাকে দেখতে আসেনি?" "না বাবা তাকে জানায়নি। তবে আমি নিশ্চিত তিনি খুব শীঘ্রই আসবেন আমাদের কাছে।" "হুম, জানি। তবে না জানি ওরা কেমন আচরণ করে। রিনি তো এখানে কোনোদিন এক গ্লাস পানিও ঢেলে খায়নি।" "বাবা খায়নি তাতে কি? খেতে কতক্ষণ? যাও, যাও রুমে বাবা। এখন ফ্রেশ হয়ে এসো। তোমার বৌমা তোমার জন্য সেই সকাল থেকে নানা পদের খাবার নিজ হাতে বানিয়েছে তোমাকে খাওয়াবে বলে।" "তাই অহনা মা?" "জি বাবা, আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন।" বাবা মুচকে এসে চলে যান রুমে। অমনি অহনা আমার পিঠে ধুম করে একটা কিল মেরে বলে, "ওই আমাকে আগে বলবে না বাবা আমাকে চেনেন? ইস! আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। না জানি বাবা আমায় দেখে মেনে নেন কিনা?" "হুম, বলিনি কিছুই। আসলে বলার সুযোগ হয়নি।" বাবা একটু হাসি খুশি। "আর তোমাকে তো তিনি অনেক আগেই মেনে নিয়েছেন।" তবে মা গম্ভীর, "তিনি মনে মেনে না নিলেও নিবে একদিন। আর তখন দেখো আমার আম্মু কেমন। তাছাড়া জানো বাবাকে মা ভীষণ ভালোবাসে ঠিক তোমার মতো।" "ওই আমি আপনাকে ভালোবাসি? কে বলল?" "ভালোবাসি সব সময় মুখ ফুটে বলতে হয় না অহনা। চোখের ভাষা বুঝে নিতে হয়। তোমার চোখে দেখেছি আমি আমার জন্য ভালোবাসা।" অহনা কিছু বলতে যাবে তার আগে বাবা ফ্রেশ হয়ে নিচে আসে। ৩ জন খাবার টেবিলে বসে খাচ্ছি। অহনা এক লোকমা ভাত মুখে দেয় তো ১০ বার বাবার প্লেটে খাবার তুলে দিতে থাকে। খেতে, খেতে বাবা এক লোকমা অহনার মুখের সামনে ধরে বলে, "মা হাঁ করো। আমাকে দিতে গিয়ে তুমি দেখি কিছুই খাচ্ছ না।" অহনা হাঁ করে খাবারটা খেয়ে নেয় আর বলে, "আজ এ বহুদিন পর বাবা কেউ আমায় তুলে খাওয়ালো। এখন এসে গেছি আমি মা। রোজ তুলে খাওয়াবো বুঝলি? তুই আমার মেয়ে জন, তার চেয়েও বেশি কিছু।" বাবা নিজ হাতে অহনাকে খাইয়ে দেয়। দেখে ভীষণ ভালো লাগছিল আমার। খাওয়া-দাওয়া শেষ করে ৩ জন বসি ড্রয়িং রুমের সোফায়। বাবাই ১ম বলতে শুরু করেন, "তা মা অহনা, তোমার বাসায় কে, কে আছেন?" "কেউ নেই বাবা। ছিল একজন, তবে সে ২য় বিয়ের পরে আমাকে পর করে দিয়েছে।" বাবা কি বুঝলেন জানি না, কিছুক্ষণ চুপ থেকে বললেন, "আচ্ছা মা, ওসব বাদ দাও। আর কেউ নেই মানে আমি আছি তো। আজ থেকে আমিই তোমার বাবা আর আমার স্ত্রী তোমার মা। কিন্তু মাকে তো দেখছি না বাবা। কোথায় গিয়েছেন তিনি? দেখবে সময় হলেই আবার দেখবে। আর কোথায় গিয়েছে সেটা তোমার এখন না জানাই ভালো। তা বাবা, এখন তবে আমাকে যেতে হবে।" "হ্যাঁ, তোমাকে তো যেতেই হবে। আরো কিছু কাজ বাকি ছিল যেটা আমি না করেই ফিরে এসেছি। মন ঠিক ছিল না ওখানে।" "বুঝেছি বাবা, তো কবে যেতে হবে আমার?" তোমার ইচ্ছে, বৌমাকে বলো কবে যেতে দিবে। আর বৌমা দুটো লাগেজের মধ্যে থেকে তুমি যে কোনো একটা নিও। বাকি একটা তৌফিক পৌঁছে দিয়ে এসো তুমি।" "জি আচ্ছা বাবা।" বাবা আর কিছু না বলে চলে যান নিজের রুমে। বাবা যেতে হন আমাকে জিজ্ঞেস করে, "এই তুমি কোথায় যাবে শুনি?" "আমেরিকায় যাব বউ। সেখানে অফিসিয়াল কিছু কাজ বাকি আছে। তুমি গেলে আমার কি হবে?" "তোমার কি হবে মানে? আমি কি ওখানে একেবারে যাচ্ছি নাকি? কিছুদিন পর তো ফিরবই। তবুও তোমায় ছেড়ে একা থাকবো কি করে? ভয় করবে না আমার?"
ভয় করলে ভিডিও কল দিবে। কিন্তু অহনাকে থামিয়ে দিয়ে আমি আর বলি, "এই ১ মিনিট আমি এক্ষুনি বা আজকাল যাচ্ছি না তো, দেরি আছে কিছুদিন।" অহনা মুচকি এসে জড়িয়ে ধরে আমায়। আর কানে, কানে ফিসফিস করে বলে, "যাওয়ার আগে প্রতিটা মুহূর্ত আমাকে ভালোবাসা দিতে হবে তোমার।" দেবো গো বউ, চলো লাগেজগুলো খুলি। বাবা এনেছে কিটা দেখি। অহনা একটা লাগেজ নিয়ে এসে খুলেই চমকে ওঠে। পুরো লাগেজ ভর্তি চকলেট। অহনার চোখ খুশিতে ঝলমল করতে থাকে। এতটাই খুশি হয়েছিল যে লাফাতে, লাফাতে আমার কোলে উঠে পড়ে। শক্ত করে জড়িয়ে ধরে আমায় বলে, ইয়াহু! আমার আশা পূরণ হয়েছে তৌফিক। আজ আমি সত্যি অনেক, অনেক খুশি। কিসের আশা পূরণ হয়েছে বলো তো শুনি? ছোটবেলায় একদিন চকলেট খেতে টাকা চেয়েছিলাম সৎ মার কাছে। জানো? সেদিন সৎ মা আমায় এত মেরেছিল যে বলে বোঝাতে পারবো না। ৩ দিন ৩ রাত জ্বর ছিল আমার। তখন বাবা মায়ের আড়ালে আমার কাছে এসে বলেছিল, "এই বাবা তোকে সামান্য চকলেট খাওয়াতে পারল না। আসলে টাকা সব তোর মাকে দিয়ে দে রে মা। তুই চিন্তা করিস না মা। তোকে ভবিষ্যতে আরেক বাবা ব্যাগ ভর্তি চকলেট কিনে দেবে।" আর আজ দেখো বাবার কথা সত্যি হলো। আমার শ্বশুর বাবা আমাকে ব্যাগ ভর্তি চকলেট কিনে দিয়েছে। আচ্ছা, আচ্ছা এবার থামো বউ, চলো ব্যাগটা নিয়ে নিজের রুমে। অহনা খুশিতে গদগদ করতে, করতে লাগেজ নিয়ে উপরে যেতে নিয়ে থেমে যায়। কৌতূহল নিয়ে আমার দিকে তাকিয়ে বলে, "এই ভালো কথা, আরেকটা লাগেজ কার জন্য?" "ওটা তোমার না জানলেও হবে অহনা। তুমি যাও রুমে।" "না, না আমাকে বলতেই হবে। তোমায় নয়তো আজ হরতাল।" "উফ! এটা করতে পারবে তুমি?" "অবশ্যই পারবো। আচ্ছা তোমাকে আগামীকাল দেখাবো অপর লাগেজটি কাদের জন্য।" "ঠিক আছে আজ হরতাল বাতিল।" কথাটা বলে অহনা আর কিছু জিজ্ঞেস না করেই চলে যায় রুমে। পরদিন সকাল ৭ টায় দাঁড়িয়ে আছি আমি আর অহনা স্কুলের সামনে। এমন সময় দুটো বাচ্চা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, "চাচ্চু, চাচ্চু।" তাদের মুখ থেকে চাচ্চু ডাক শুনে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমার। সাথে অহনা বিস্ময় ভরা চাহনিতে তাকিয়ে থাকে বাচ্চাগুলোর দিকে। আসলে বাচ্চা দুটো আর কেউ না, তাহসিন আর রাইসা বড় ভাইয়ার ছেলে মেয়ে। এমন সময় তাহসিন অহনা দিকে এক পলক তাকিয়ে বলে, "চাচ্চু তোমার পাশে এই সুন্দর মেয়েটাকে?" হুম, বলো তো কে হতে পারে? তাহসিন ভাবতে থাকে, তবে তার আগেই রাইসা বলে ওঠে, চাচি। হ্যাঁ, এটা তোমার চাচি মামনি। ব্যাস হয়ে গেল, আমাকে ছেড়ে দুজন চাচির কাছে চলে গেল। যেটা দেখে বলি, বাহ বাহ, ভাতিজা ভাতিজি চাচি পেয়ে চাচাকে ভুলে গেলে। আরে না চাচু, তোমায় ভুলি কি করে? তোমার জন্যই তো চাচি পেয়েছি আমরা। হ্যাঁ, তাও ঠিক। তা তোমার দাদিমা কেমন আছে তাহসিন? ভালো নেই চাচ্চু। আমি তাকে দিয়ে বাসার সব কাজ করিয়ে নেয় আর আমাদের শিখিয়ে দেয় খারাপ ব্যবহার করতে। না শুনলে খুব মারে। বুঝেছি। তাহসিন, তা তোমার দাদু তোমাদের জন্য গিফট এনেছে। কি করব সে গিফট? চাচ্চু, দোকানে রেখে যাও। বাসায় নিয়ে গেলে আম্মু আবার মারবে আমাকে আর ভাইয়াকে। ঠিক আছে মামুনি, যাও এখন ক্লাসে। অহনা আর আমার থেকে বিদায় নিয়ে দুজন চলে যায়। আমিও লাগেজটা স্কুলের পাশের দোকানে রেখে দিয়ে অহনাকে নিয়ে গাড়িতে বসি। এমন সময় অহনা বলে, এই বাচ্চা দুটো আমাকে আর তোমাকে চাচু চাচি ডাকলো কেন? চাচা চাচিকে তো ডাকবেই। মানে? মানে তাহসিন আর রাইসা আমার আপন ভাতিজা ভাতিজি। কি? তাহলে তোমার ভাইয়া আর ভাবি কই? আর লাগেজটা ওই দোকানে নিয়ে এলি কেন? সব আস্তে, আস্তে জানবে না। তবে এতটুকু বলি, যে দোকানে লাগেজটা রেখে আসলাম ওটা আমারই দোকান। তাহসিন আর রাইসা লাগেজটা বাসায় নিতে পারবে না ওর মায়ের ভয়ে। তাই দোকানে দিয়েছি। এখানে যাতে ওর দাদুর দেওয়া গিফট ওরা এখান থেকে নিতে পারে। বুঝলাম, চলো বাসায় যাই তবে। বাসায় চলে আসি আমরা। সারাদিন রাত অহনাকে নিয়েই কাটিয়ে দিই। বাবাও মাঝে, মাঝে আড্ডা দেয়। বাবা আসার ৮ দিন হয়ে গিয়েছে। রাতে ডাইনিং টেবিলে খেতে বসেছি। এমন সময় বাবা বলে, "তৌফিক বাবা, এবার তোমাকে যেতে হবে। আগামীকাল ভোরে তোমার ফ্লাইট।" "আচ্ছা বাবা যাব। কিন্তু তোমার বৌমা কি যেতে দিবে?" "বৌমা, যেতে দাও। মাত্র ৩ মাস থাকতে হবে, তারপর চলে আসবে।" "কি? ৩ মাস?" অহনা চমকে উঠে বলে উঠল। "হ্যাঁ ৩ মাস মা। তারপরেও চলে আসবে তো?" অহনা হঠাৎ টেবিলে কেঁদে উঠে ছুটে এসে জড়িয়ে ধরে আমায় আর বলতে থাকে, "ওই তোমাকে ছাড়া আমি থাকবো কি করে?" হতবাক হয়ে বাবার দিকে তাকাই। তিনি দ্রুত প্লেট নিয়ে চলে যায় রুমে। বাবা যেতেই আমি অহনাকে জড়িয়ে ধরে রুমে নিয়ে আসি। সারাটা রাত অহনাকে সান্ত্বনা দিয়ে কেটে যায়। ভোর ৪টে সবকিছু গুছিয়ে নিয়ে রুম থেকে বের হতে যাব, অমনি অহনা দরজায় হেলান দিয়ে মাথায় হাত রেখে দারুণ এক ভঙ্গিমায় গেয়ে ওঠে, "জামাই আমার আমেরিকা যায় চাকরি করিতে। একা বিছানায় আমি থাকবো কি করে?" এমন সময় দরজার ওপাশ থেকে বাবা বলে ওঠে, "বৌমা, চিন্তা কিসের? কয়েকদিন পর চলে আসবে। এখন জামাইকে বের হতে দাও, নয়তো দেরি হয়ে যাবে।" অহনা বাবার কথা শুনে লজ্জায় মাথাটা নিচু করে ফেলে। যেটা দেখে অহনাকে জড়িয়ে নেই বুকের মাঝে, তারপর বলি, "মিসেস তৌফিক গান তো ভালো বললেন, দারুণ হাসি পেল। সে যাই হোক, তা যাবে আমার সাথে?" অহনা বুক থেকে মাথা তুলে তাকায় আমার দিকে, তারপর বলে, না, এখন যাব না। তবে যখন আপনাকে ছাড়া আমি একদমই থাকতে পারবো না, তখন অবশ্যই ছুটে যাব। আমি ভাবছি তুমি আমাকে ভালোবাসো নাকি অন্য কিছু? তুমি ক্ষণে, ক্ষণে রূপ বদলাও।
মন বদলাও। আমি এখনো তোমাকে বুঝতেই পারলাম না। আমাকে বুঝে তোমার লাভ নেই জনাব। এ মনে তোমার জন্য ভালোবাসা আছে কিনা সেটা তোমায় আমি কখনোই বুঝতে দেব না। বুঝেছি। এসো তোমাকে আরেকবার জড়িয়ে ধরি। অহনা এগিয়ে আসে ধীর গতিতে। আমিও পরম আদরে পাগড়িটাকে জড়িয়ে ধরে চুমু এঁকে দেই ওর কপালে, তারপর বেরিয়ে যাই বাসা থেকে। বাবা আসতে চেয়েছিল, তবে অহনা একা থাকবে ভেবে আর আসতে দেয়নি। এয়ারপোর্টে পৌঁছে সব কাজ শেষ করে প্লেনে উঠে বসি। এদিকে অহনা চুপচাপ কিচেনে নাস্তা বানাচ্ছে। এমন সময় জারিফ চৌধুরী ডাইনিং টেবিলে এসে অহনাকে ডাক দেয়। মা অহনা। জি বাবা। একটু এদিকে আসো, তোমার সাথে কথা বলা হয়নি। বাবা একটু অপেক্ষা করুন, পরোটা বানানো শেষ হয়নি এখনো। এমন সময় চাচি বলে ওঠে, মা অহনা তুমি যাও, ভাইজান কি বলে শোনো, আমি পরোটা করতেছি। অহনা আর জোর করে না, চুপচাপ 2 কাপ চা আর কয়েকটা বিস্কিট নিয়ে গিয়ে জারিফ চৌধুরীর পাশে বসে। তারপর, বাবা চা নিন। জাদিদ চৌধুরী গতদিনের খবরের কাগজ থেকে চাটা হাতে নিয়ে ছোট্ট একটা চুমুক দিয়ে বলে, মা মন খারাপ? অনেক কিছুক্ষণ চুপ থাকে, তারপর, হ্যাঁ বাবা, আসলে আমার ভালো লাগছে না। বুঝেছি রে মা। এই দেখ, আমার বউটাও বাসায় নেই, আমারও মন ভালো নেই। তো নিয়ে আসছেন না কেন আমাকে? আম্মাও তো হতে পারে ভালো নেই। তুমি হয়তো জানো না মা, আমার 2 টো ছেলে আর একটা মাত্র মেয়ে। কি? আপনার 2 টো ছেলে? হ্যাঁ, বড় ছেলে তামিম চৌধুরী, দ্বিতীয় ছেলে তৌফিক চৌধুরী আর মেয়ে রীতা। কিন্তু বাবা, আমি তো তামিম ভাইয়াকে এ বাসায় কোনোদিন দেখিনি। দেখবে কি করে? ওকে তো 6 বছর আগেই বাসা থেকে বের করে দিয়েছি। তবে একটা ভুল রয়েই গিয়েছে। অহনা অবাক হয় জারিদ চৌধুরীর কথা শুনে। তবুও নিজেকে সামলিয়ে বলে, কি বলছেন বাবা? 6 বছর আগে বের করে দিয়েছেন? কিন্তু কেন বাবা? আর কি ভুল করেছেন? ভুল করেছি এই যে তাকে ত্যায্য পুত্র করিনি, যার কারণে ও আমার স্ত্রীকে ভাগ করে নিতে পেরেছে। বাবা, আমি সত্যি কিছুই বুঝতে পারছি না। কেন আপনি নিজের ছেলেকে বের করে দিলেন, আবার তাকে ত্যায্য পুত্রও করতে চাচ্ছেন? জারিফ চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে চায়ের কাপে চুমুক দেয়। বেশ কয়েকবার, তারপর বলে, তুমি আমার ছোট্ট বৌমা, তোমাকে আজ হোক বা কাল জানবেই সব। তবে অন্য কারো থেকে ভুল কিছু শুনে ভুল ধারণা হোক তোমার মনে, আমি তা চাই না। তোমাকে সত্যিটা বলবো। হ্যাঁ বাবা বলুন। সালটা 2016। তামিম বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসে। খুব খুশি হয়েছিলাম সেদিন। এমনকি খুশি হয়ে আমি আমার অফিসের চেয়ারটা তামিমকে দিয়ে দিই। ভালোই চলছিল, তামিম খুব মন দিয়ে অফিস করছিল। আর এদিকে তৌফিক আমেরিকা পড়াশোনা করছে, মেয়েটা ঢাকা কলেজে পড়ছে। বেশ সুখেই ছিলাম। তবে হঠাৎ রেনুর জিদ চাপলো, ছেলের বয়স হচ্ছে, বিবাহ দাও। ভাবলাম ঠিকই তো বলেছে রেনু। তাই তামিম অফিস থেকে বাসায় আসতেই জিজ্ঞেস করেছিলাম পছন্দের কেউ আছে কিনা। ছেলে আমার এক বাক্যতে বলেছিল, হ্যাঁ বাবা আছে। তা নাম কি মেয়েটার? রিমি। বাবা, কিন্তু কেন? তোমার আম্মু ঠিক করেছে তোমার বিবাহ দিব, তাই মেয়ে দেখব। বাবা, আমি রিমিকে ভালোবাসি, ওকেই বিবাহ করব। তা রিমির বাবা মার পরিচয় বলো, বিয়ের প্রস্তাব দিই। আমি মাথা চুলকিয়ে বলেছিল, বাবা আসলে রিমি এহসান খানের মেয়ে। এহসান খান? যে আমার চির প্রতিদ্বন্দ্বী, সে এহসান খান? এহসান গ্রুপ অফ কোম্পানির মালিক? হ্যাঁ বাবা, প্লিজ তুমি মেনে নাও না। আমি ওকে ভীষণ ভালোবাসি বাবা, আমাদের 6 বছরের ভালোবাসা। কিছুক্ষণ চুপ থেকে রেনুকে ডেকেছিলাম। রেনু শুনছো তোমার ছেলের কথা? হ্যাঁ, রিমিকে ও ভালোবাসে আর রিমি হোসেন খানের মেয়ে। তুমি তো জানোই রিমির বাবার সাথে আমার সাপে নেলু সম্পর্ক। এখন তার সাথে আত্মীয়তা করব? আর এহসান খান কেমন মানুষ আমি জানি, তিনি স্বার্থ ছাড়া কিছুই করেন না। দেখুন তামিমের বাবা, ছেলে আমার যার সাথে সুখী থাকবে তার সাথে থাকতে দিন না। আমিও তো আপনাকে ভালোবেসে বিয়ে করেছি, পারতেন আমাকে ছাড়া থাকতে? কিছু বলিনি সেই দিন। এহসান খানের সাথে কথা বলে সব ঠিক করেছিলাম, তবে অবাক হয়েছিলাম এহসান খানের ঠোঁটের কোণে লুকিয়ে রাখা হাসি দেখে। বুঝলে অহনামা? জি বাবা, তারপর কি হলো? এহসান খান চাইল তাড়াতাড়ি বিবাহ দিতে। আমি বলেছিলাম আমার আরেক ছেলে বিদেশ, ও আসুক, তখন না হয় ধুমধাম করে দেওয়া হবে বিয়ে। এহসান খান তার কথায় অনড়। ছেলে আর ছেলের মাও অনড়, কেউ শুনলো না আমার কথা, দিয়ে দিলাম তৌফিককে ছাড়া বিয়ে। বিয়ের পরের দিন সকালেই ছেলে গেল হানিমুনে। অফিসে আসবে না 1 মাস। কি আর করার, আমি বসলাম অফিসে। নিজের চেম্বারে গিয়ে কয়েকটা ফাইল হাতে নিতেই চমকে উঠি আমি। এ কি? তামিম আমার স্বপ্নের 5টা প্রজেক্ট এহসান গ্রুপকে হ্যান্ড ওভার করে দিয়েছে। প্রচন্ড রাগ উঠে আমার। ডাক দিই ম্যানেজারকে, এবং তার থেকে যা শুনলাম তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কি এমন হয়েছিল বাবা? তামিম রিমিকে বিয়ে করার জন্য এহসান খানকে রাজি করাতে আমার অফিসে ইনভাইট করেছিল। আর এহসান খান নিজের মেয়েকে তামিমের হাতে তুলে দিতে শর্ত দিয়েছিল, আমার পাওয়া প্রজেক্টগুলো তাকে দিয়ে দিতে হবে। তামিমও দিয়ে দেয়। আর এসব ম্যানেজার দরজার আড়াল থেকে শুনেছিল। নিজের ভালোবাসা পেতে হয়তো তামিম ভাই এমন করেছিল বাবা, তাই বলে বের করে দিবেন? মাহনা, 5টা প্রজেক্টে 20 কোটি টাকা প্রফিট আসতো আমার। তবু ছেলের জন্য ওটা ভুলে গিয়েছিলাম। ছেলে আমার এলো 1 মাস পর।
ছেলের বউ রিমি কোনো কথাই বলতো না আমার আর তোমার শাশুড়ির সাথে। রিতা তখন মেসে থাকতো। তো একদিন পর হঠাৎ দেখি তামিম রিমিকেও অফিসে নিতে যেতে শুরু করেছে। কিছু বলিনি তো হঠাৎ একদিন ম্যানেজার বলল কোম্পানি নাকি তামিম রিমিকে লিখে দিবে। আর সহ্য করতে পারিনি, দ্রুত অফিসে গিয়ে নিজের চেম্বারে ঢুকতেই আমি ঘোরের মাঝে চলে গিয়েছিলাম। রাগে আমি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়ে গিয়ে দারোয়ানের থেকে লাঠি এনে তামিমকে এত মেরেছিলাম যে ও জ্ঞান হারিয়ে ফেলেছিল। আর রিমিকে একটা ফুলের টোকাও দেইনি। অন্যের মেয়েকে মারবো কেন বলো বৌমা? বাবা বুঝলাম না কি এমন দেখেছিলেন কেবিনে গিয়ে? গিয়ে দেখি তামিম ড্রাগস নিচ্ছে। আর রিমি পাশেই বসে মদের গ্লাসে চুমুক দিচ্ছে। যে ছেলে কখনো ম্যাচের কাঠি জ্বালানোর ধোঁয়ায় গন্ধ সহ্য করতে পারতো না, সে ছেলে কিনা ড্রাগস নিচ্ছে। বলো কি করে সহ্য করতাম? আর দেরি করিনি, রেনুকে তার ছেলের কাহিনী নিজ চোখে দেখিয়েছিলাম। রেনু ঘৃণায় সেদিন থুতু মেরেছিল রিমির মুখে। আমি রেনুকে বাসায় পাঠিয়ে দুজনকে পুলিশের হাতে তুলে দিই। তারপর অফিস আবারও আমি চালাতে শুরু করি। কারণ আমার তো আরো ২ টো ছেলে-মেয়ে আছে। তারপর কি হলো বাবা? তারপর আর কি? তামিম আর ওর স্ত্রী ৬ মাস জেল খেটে ওর শ্বশুর এহসান খানের কাছে চলে যায়। চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে আমার ছেলে আমারই। লড়তে পারছিলাম না, তখনই তৌফিক এসে হালদার অফিসের বাবা ছেলে মিলে আবারও ওদের দমিয়ে দিই, হয়ে উঠি আবারও টপ বিজনেসম্যান। তৌফিককে আমি আমার চেয়ার বারবার ছেড়ে দিতে চাইলেও নেয়নি, তার বোনের বিয়ে হয়নি বলে। তবে আমাকে অবাক করে দিয়ে রিতা জয় নামের এক মধ্যবিত্ত পরিবারের ছেলেকে বিয়ে করে। প্রথমে মেনে না নিলেও পরে নেই, কারণ জয় ছিল অত্যন্ত ভালো ছেলে, কিন্তু আফসোস রিতা ওর খালার কুপরামর্শে সংসার করলো না, বাসায় এসে থাকতে শুরু করলো। বাবা আপনার উচিত ছিল রিতাকে বোঝানো। মা করেছি গো, শুনেনি। বিষ খাওয়ার হুমকি দিত, তাই আর কথা বাড়েনি। যতই হোক মেয়ে তো আমার, ও বেঁচে থাক এটাই আমার চাওয়া। তাহলে বাবা তাহসিন আর রাইসা আপনারই নাতি নাতনি? তামিম ভাইয়ের ছেলে মেয়ে? তাহসিনের বয়স ৫ আর ছোটটা ৪। খুব দুষ্টু, দুজন লুকিয়ে আদর করি আমি আর তৌফিক। আর আমার আনা ২ লাগেজের একটা ওদের দিয়েছি বুঝলে? জানো নাতি-নাতনিকে নিজের পরিচয় দিতে একটু কষ্ট হয়নি। তামিম ওদের রিমির আড়ালে আমার তোমার শাশুড়ি রীতা তৌফিকের ছবি দেখিয়ে চিনিয়েছে আমরা কে হই ওদের। এই একটা কারণে ছেলেটাকে ত্যায্য করতে গিয়ে পারি না। বুঝেছি বাবা। যাই হোক মন খারাপ করো না, তৌফিক ফিরে আসবে তাড়াতাড়ি। আমি একটু বাইরে যাব মা, থাকো আসি। কথাটা বলে জারিফ চৌধুরী বের হয়ে যায়। অহনা চায়ের কাপ দুটো নিয়ে কিচেনে আসতেই চাচি বলে ওঠে, ভাইজান খুব ভালো বুঝলে মা? হ্যাঁ চাচি, আমার নিজের বাবার চেয়েও হাজার হাজার গুণ ভালো। আমি অবাক, বুঝলে চাচি, এমন বাসায় বউ হয়ে আসতে পেরে। মা যাও, তৌফিক বাপকে ফোন দাও, ও পৌঁছালো নাকি শোনো, আমার টেনশন হচ্ছে। অহনা ঘড়ি দেখে তাকিয়ে দেখে ৮টা বাজে। তাই চাচিকে বলল, "চাচি এখনো পৌঁছেনি, পৌঁছাতে ২০ ঘন্টা লাগবে। কেবল তো হলো মাত্র ৩ ঘন্টা, আরো ১৭ ঘন্টা লাগবে। তা তোমার নাতি কই?" "স্কুলে গেছে মা। তুমি যাও তো রুমে, তোমার মন ভালো নেই বুঝছি।" অহানার আসলে মন ভালো নেই, তাই চলে আসে রুমে। আর তৌফিকের ছবি বুকের মাঝে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। এদিকে সকালে নাস্তা বানাতে ব্যস্ত রেণু খানম আর রিতা। দুজনেই ঘেমে একাকার। এমন সময় ডাইনিং টেবিল থেকে হাঁক ছাড়ে রিমি। "এই বুড়ি, তোদের নাস্তা বানানো হবে না? অফিস যাবো তো নাকি?" তামিম রিমিকে থামাতে গিয়েও চুপ হয়ে যায়। আর মিনমিন করে বলে, "রিম, তুমি বুড়ি বলছো কেন আমার মাকে? সে কিন্তু তোমার শাশুড়ি।" "চুপ কর তুই, কোনো কথা বলবি না। মনে নেই তোর আর আমার মুখের উপর থুতু মেরেছিল তোর মা? দেখ আজ কেমন শোধ তুলি। ছেলে মেয়ে তো স্কুলে।" রিমির কথা বলার মাঝেই রিতা আর রেণু খানম নাস্তা এনে টেবিলে রেখে চলে যেতে নিলে অমনি রিমি রেণু খানমকে বলে ওঠে, "এই বুড়ি, যা ফ্রিজ থেকে লাল পানির বোতলটা নিয়ে আয়।" "লাল পানির বোতল মানে বৌমা?" "হ্যাঁ বুঝিস না, মদের বোতল নিয়ে আয়।" রেণু খানম অবাক হয়ে রিমিকে বলে, "তোমরা ড্রিঙ্কস করো এখনো? তামিম তুই এখনো এসব ছাইপাস খাস? হ্যাঁ, কি যে বলছিস না বুড়ি, আমি আর তামিম তো ১২ বছর আগে থেকে ড্রিংকস করি।" রেণু খানম রাগী দৃষ্টিতে তামিমের দিকে তাকিয়ে বলে, "তামিম, উত্তর দিস না কেন?" তামিম কিছু বলার আগে রিমি খেকিয়ে ওঠে, "এই বুড়ি, যা তাড়াতাড়ি আন বোতলটা, নয়তো ধাক্কা দিয়ে বের করে দিব।" রেণু খানম মাথাটা নিচু করে ফেলে। কারণ রিমি বাসা থেকে বের করে দিলে রাস্তায় থাকতে হবে। কিছু মন খারাপ করে মদের বোতল নিয়ে এসে রিমিকে দেয় রেণু খানম। রিমি বোতলের মুখ খুলে ২ টো গ্লাসে মদ ঢেলে নিজে একটা নেয় আর তামিমকে একটা দিতেই রেণু খানম বলে ওঠে, "তামিম বাবা তুই ওসব খাস না।" মা আসলে, তামিম বাকিটা বলার আগেই রিমি ওর হাতে থাকা গ্লাস ছুঁড়ে মারে রেণু খানমের দিকে। রেণু খানম কিছু বুঝে ওঠার আগেই গ্লাসটা তার কপালে সজোরে আঘাত করতে চিৎকার দিয়ে ওঠেন তিনি। আহ! নিজের মায়ের চিৎকার শুনে তামিম আর বসে থাকতে পারে না। ছুটে এসে রেণু খানমকে ধরতে নেবে অমনি রেণু খানম বাধা দেয় তামিমকে আর বলে ওঠে, "থাক তামিম চৌধুরী, সরি খান, ধরতে হবে না, ঠিক আছি। কাজের বুড়ি আমি, এটা আমার প্রাপ্য। এনজয় বৌমা, এনজয়। চল রে রিতা।" কথাটা বলে রেণু খানম চলে যায় নিজেদের থাকার ঘরে।
বিছানায় বসে আছে রেনু খানম কপালের কেটে যাওয়া অংশ পরিষ্কার করতে করতে রিতা রেনু খানমকে বলে ওঠে, মা, আমি আর এখানে থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। যে আমি কিনা কখনো এক গ্লাস পানি ঢেলে খাইনি, সেই কিনা আজ এখানে কাজের মেয়ের মতো পড়ে আছি। রেনু খানম শুকনো একটা হাসি দেয় রিতাকে বলে, এটাই তো ছিল কপালে, বুঝলি? যাই হোক, তোর তো সংসার আছে, জয়ও তোকে ভালোবাসে, তুই চলে যা জয়ের কাছে। কিন্তু মা, ও কি আমায় মেনে নিবে? আমি ওকে তো তেমন ভালোবাসিনি, না করেছি তার মায়ের কোনো সেবা। নেবে তো, কেউ মেনে নেবে, তুই যা। ভয় হচ্ছে মা, আমি ওখানে গেলে আমার শাশুড়ি এত খুশি হতো যে যতই অসুস্থ থাকুক না কেন আমাকে এটা সেটা বানিয়ে খাওয়াতো, আর আমি কিনা তাকে হিংসা করতাম। তোমাকে তার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা বলতাম। রিনু খানম অবাক হয়ে বলে, মানে কি মিথ্যা বলেছিলি? আসলে মা, আমি বাসায় থাকার জন্য তোমাকে মিথ্যা বলেছিলাম যে আমার শাশুড়ি খারাপ খেতে দেয় না। আরো অনেক কিছু, আসলে ওসব মিথ্যা ছিল। আমার শাশুড়ি সবার চেয়ে ভালো শাশুড়ি ছিল। আমাকে মেয়ের চেয়েও বেশি আদর করত। রেণু খানম মেয়ের কথা শুনে রাগে থরথর করে কেঁপে ওঠে। ঠাস ঠাস করে রিতাকে থাপ্পড় মেরে চুলের মুঠি চেপে ধরে বলে, কি বললি তুই? জয়ের আম্মু মানে আমার বিয়েন ভালো মহিলা ছিল? ইস, তোর কথা শুনে বিয়েনকে কতই না গালিগালাজ করেছি, তার মৃত্যু পর্যন্ত কামনা করেছি আমি। এমনকি রাগের বশে নিজের ছোট ছেলের বউর সাথে জঘন্য আচরণ করেছি, এটা ভেবে আমার মেয়ে তো থাকতে পারেনি শ্বশুর বাড়ি, অন্যের মেয়েকে আমি আমার বাসায় ভালো রাখবো না। ইস, বৌমাকে কতই না আঘাত দিয়েছি শুধুমাত্র তোর এই মিথ্যা কথা বলার জন্য। রিতা ছলছল চোখে তাকিয়ে থাকে রেণু খানমের দিকে। রেণু খানম আর এক মুহূর্ত দেরি না করে রিতার হাত ধরে বের হয় ঘর থেকে। আর বের হতেই দেখতে পারে তামিম দাঁড়িয়ে দরজার সামনে, হাতে স্যাভলন আর তুলা। রেণু খানম থমকে যায়, আরো চোখে তামিমের দিকে তাকাতেই তামিম মাথা নিচু করে বলে ওঠে, মা, এভাবে কোথায় যাচ্ছ? সেটা তোকে না বললেও চলবে। তা ঘরের দরজায় লুকিয়ে লুকিয়ে কি শুনছিলি শুনি? সে মা, কি শুনবো? আমি আসলে ভাবছিলাম রুমে যাব কিনা, দ্বিধার মধ্যে ছিলাম, তাই এখানেই দাঁড়িয়েছিলাম। থাক, তোর দ্বিধা তোর কাছে রাখ। ভেবেছিলাম নাতি নাতনিকে নিয়ে এখানে কিছুদিন থেকে বাসায় যাব, কিন্তু আর হলো কই। নাতি নাতনির কাছে তো তোর শ্বশুর শাশুড়ির সাথে আমাদেরও মৃত্যু বানিয়ে দিয়েছিস, তবুও ছিলাম এটা ভেবে নাতি নাতনি আমাকে চিনবে, দিদা বলে ডাকবে। তবে বুঝিনি তোরা তো অমানুষ, মাসুম বাচ্চাগুলোকে সেই অমানুষের মতো শিক্ষা দিচ্ছিস। মা, শুনবে তো আমার কথা? চুপ, কোনো কথা শুনবো না আমি। আজ এক্ষুনি আমি তোকে ত্যায্য করলাম, আর তোর বউ রিমিকে বলবি সাবধানে থাকতে, বলা তো যায় না কখন দাবার চাল উল্টে যায়। আজ আমার সাথে যা করলো, হয়তো দেখবি একদিন তোর ছেলের বউ তোদের সাথে এমন করছে। তামিম চুপচাপ মাথাটা নিচু করে আগের ন্যায় দাঁড়িয়ে থাকে। আর রেনু খানম হন হন করে রিতাকে নিয়ে নিচে আসতে রিতা কিছুটা অবাক হয়ে বলে, মা, আমরা যাব কোথায়? এভাবে টানছই বা কেন আমায়? চুপ কর, কোনো কথা বলবি না। আর একটা শব্দ উচ্চারণ করলে তোকে আমি গলা টিপে মেরে ফেলবো। রিতা চুপ হয়ে যায়, সে জানে তার মা রেগে গেলে কি করতে পারে। তাই আর কোনো কথা না বলে চুপ থাকে। রেণু খানম একটা অটোরিকশা থামিয়ে রিতাকে বলে, তোর শ্বশুর বাড়ির ঠিকানা বল তাড়াতাড়ি। কেন মা, চুপচাপ বল। রিতা রিক্সাওয়ালাকে ঠিকানা বলতে রিক্সা চলতে থাকে। রিতা আর রেণু খানম পুরো রাস্তায় নীরব ছিল। ৩০ মিনিট পর রিতা ও শ্বশুর বাড়ির সামনে এসে চমকে যায়। বাড়িটা ঠিক আগের মতোই আছে। রেণু খানম ও রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে রিতাকে বলে, কি রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? দ্রুত চল, আর ভেতরে গিয়ে শাশুড়ি আর জামাইয়ের কাছে ক্ষমা চাইবি, মনে থাকবে। রিতা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দরজার সামনে বেশ কয়েকবার কলিং বেল বাজানোর পর দরজা খুলে দেয় জয়। জয় রিতাকে দেখেই খুশিতে লাফিয়ে উঠতে গিয়েও থেমে যায়, মুখটা ভার করে বলে, এখানে এসেছো যে? আমি এখন তোমাকে নিয়ে হানিমুন যেতে পারবো না। আমার আম্মু খুব অসুস্থ, তুমি আসতে পারো এখন। কথাটা বলে জয় বাড়ির দরজা লাগিয়ে দিতে যাবে, অমনি রেণু খানম রিতার পেছন থেকে বলে, জয় বাবা, শাশুড়িকে এক পলক দেখবে না? জয় চমকে যায় রেণু খানমকে দেখে, আর দ্রুত বলে ওঠে, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তা এভাবে রিতাকে বিদায় করে দিচ্ছ যে? আসলে আমার আম্মু অসুস্থ, আর রিতা আমার কাছে আসলেই তো ওকে নিয়ে ঘুরতে যেতে হয়। আম্মুকে একা রেখে আমি ওকে নিয়ে কোথাও যেতে পারবো না। জয়, আমি ভুল করেছি, প্লিজ আগের কাহিনী আর মনে করো না। আমি আর ওসব ঘুরতে যাব না। আমি আমার শাশুড়ির সেবা যত্ন আর সংসার সামলাতে এসেছি। জয় অবাক হয়ে বলে, সত্যি বলতেছে তো? রিতা, হ্যাঁ জয়, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে দয়া করে ক্ষমা করে দাও। কথাটা বলে রিতা জয়ের পায়ে পড়তে যাবে, তার আগে জয় রিতাকে ধরে ফেলে আর বলে, কি করছো? মা সামনে দাঁড়িয়ে আছে, ভেতরে আসো। আম্মু আসুন ভেতরে। এদিকে জয়ের আম্মু জয়া বেআইন এবং নিজের পুত্রবধূকে দেখে বিছানা থেকে লাফিয়ে উঠে বসে। খুশিতে রিতাকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলে, আহ, আমার মেয়ে এসেছে। হ্যাঁ আম্মু এসেছি। তা তোমার শরীরের এই অবস্থা কেন? ইস, খাওয়া দাওয়া করো না? করতাম রে মা, তবুও সারাদিন বাসায় একা থেকে থেকে মন পচে গেছে। জয়ও থাকতো না। বাসায় একা একদম মানসিক রোগী হয়ে গিয়েছিলাম। থাক, ওসব বাদ দাও। আমি তো এসে গেছি, আর কোনো চিন্তা নেই। আর এই দেখো তোমার বেয়াইন এসেছে আজ।
রেনু খানমকে দেখে রীতার শাশুড়ি বিছানা থেকে উঠে জড়িয়ে ধরেন তাকে। তারপর শুরু হয় দুই বেআইনের নানান গল্প। একসময় জয় এসে রীতাকে নিয়ে কিচেনে চলে আসে, দুজন পাশাপাশি রান্না করছে। এমন সময় জয় হুট করে রীতাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, তা এখন জামাইকে খুব মিস করছিলে বুঝি? তা কতদিনের জন্য এলে? মিস করিনি তোমাকে, তবে তোমার ভালোবাসাগুলো উপলব্ধি করতে পেরেছি বলেই সারা জীবনের জন্য চলে এসেছি। সত্যি বলছো তো রীতা? জনাব। তা রাতে কিন্তু আমাদের বাসর ভুলে যেও না আবার। বহুত বাসর করেছি। হানিমুনে গিয়ে আজ আমরা সুখ দুঃখের গল্প করব। চলো দেখি দুই আম্মু কি করছে। হাসি ঠাট্টা আর খাওয়া দাওয়া করে রেণু খানম রীতাকে ও শ্বশুরবাড়ি রেখে নিজ বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে ওঠে। আর গাড়ির লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখছে জয়া আর রীতা অপলক তাকিয়ে ছিল গাড়ির দিকে। চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়ে রেণু খানমের। নিজ বাসার সামনে এসে গাড়ি থামতেই রেণু খানম ভাড়া মিটিয়ে বাসার ভিতরে ঢুকতে যাবে, অমনি চিরচেনা একটা কণ্ঠ শুনতে পায় রেণু খানম। যাক, অবশেষে আসলে তো রেণু। রেণু খানম দ্রুত পেছনে তাকিয়ে চমকে ওঠে জারিফ চৌধুরীকে দেখে। দ্রুত গিয়ে জড়িয়ে ধরে তাকে। জারিফ চৌধুরীও রেণু খানমকে জড়িয়ে ধরে। রেণু খানম স্বামীর বুকে মাথা রেখেই বলে ওঠে, তুমি দেশে আসলে কবে? এসেছি আজ 10 দিন হলো। তাহলে আমাকে বলনি কেন? বলে নিয়ে ইচ্ছে করেই। তোমার সাহস খুব বেড়েছে রেণু। আমাকে না বলে তুমি তামিমের কাছে চলে গেছো। মাফ করে দিন না। আসলে রাগের মাথায় অমন করেছিলাম। তা রিমির মতো অহনাও কি আপনার সাথে খারাপ ব্যবহার করেছে? জারিফ চৌধুরী ফিক করে হেসে দিয়ে বলে, ভেতরে চলো তবেই বুঝবে। কথাটা বলে জারিফ চৌধুরী রেণু খানমের হাত ধরে দরজার সামনে এসে কলিং বেল বাজাতেই অহনা এসে দরজা খুলে দেয়। আর রেণু খানমকে দেখে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওঠে, আম্মু। রেণু খানম অহনার মুখ থেকে আম্মু ডাক শুনে অবাক হয়ে তাকায় জারিফ চৌধুরীর দিকে। তিনি ভাবতেই পারেনি অহনা এত কিছুর পরেও তাকে আম্মু বা শাশুড়ি বলে ডাকবে। এমন সময় জারিফ চৌধুরী বলে ওঠে, মা অহনা, আমিও আছি, কিন্তু শুধু আম্মুকে ডাকলে হবে? আব্বুকে ডাকবে কে তবে? অহনা মুচকি হেসে বলে, আরে আব্বু তোমাকে তো রোজ ডাকে, আজ না ডাকলে কিছু হবে না। তা আম্মু এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরেও আসবে? ইস, দেখেছো বাইরে কত রোদ। রেণু খানম মাথা নাড়িয়ে ভেতরে এসে সোফায় বসেন। আর জারিফ চৌধুরী নিজের রুমে চলে যান অহনা আর তার স্ত্রী রেণু খানমকে একা কিছুক্ষণ রাখতে। অহনা সোজা কিচেন থেকে ঠান্ডা লেবুর শরবত নিয়ে এসে রেণু খানমের দিকে এগিয়ে দিয়ে বলে, আম্মু, শরবত খেয়ে নিন, ভালো লাগবে। রোদের ভেতর থেকে এসেছেন। রেণু খানম শুকনা হাসি দিয়ে একবার অহনার মুখের দিকে আরেকবার শরবতের গ্লাসের দিকে তাকে আলতো হাতে নিজের কপালে কেটে ফুলে ওঠা ক্ষতস্থানে হাত বুলিয়ে অহনার হাত থেকে গ্লাসটা নেন। আর একটু একটু করে শরবতের গ্লাসে চুমুক দিতে থাকে। এমন সময় অহনা খেয়াল করে তার শাশুড়ির মাথার ক্ষতটা। কিছুটা বিস্ময় নিয়ে অহনা বলে ওঠে, আম্মু, কিছু না মনে করলে একটা কথা বলবো তোমায়? রেণু খানম হাত থেকে শরবতের গ্লাসটা টেবিলের উপর রেখে বলে, বৌমা বলো। আম্মু, আপনার মাথায় ক্ষত হলো কি করে? ইস, সাদা চামড়ার উপর কেমন কালো বৃত্ত হয়ে রয়েছে। মনে হচ্ছে রক্ত জমাট বেঁধে আছে। অহনাকে অবাক করে দিয়ে হঠাৎ অহনার একটা হাত ধরে টেনে তার পাশে বসায়। তারপর পরম মমতায় অহনার মাথায় হাত বুলিয়ে বলে, ক্ষতটা না হলে আমি এখানে আসতাম না, বুঝলি পাগলি? মানে আম্মু, থাক ওসব মানে মানে করতে হবে না। শোন না, তোকে একটা কথা বলা হয়নি। বলো আম্মু, কি বলবে? আসলে তোর সাথে আমি যা করেছি তার জন্য তোর কাছে ক্ষমা চাচ্ছি। বিশ্বাস কর মা, আমি ভুল করেছি সব নিজের জিদের বশে। আমি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম এটা ভেবে আমার মেয়ে তার শ্বশুরবাড়িতে ভালো নেই, আমি কেন আমার ছেলের বউকে শান্তিতে রাখবো? বিশ্বাস কর মা, আমার মাথাতেই আসেনি আমিও বউ ছিলাম। আমার শাশুড়ি আমাকে যথেষ্ট ভালোবেসেছেন। আর বারবার একটা কথা বলে গেছেন, বৌমা আর যাই করো অন্যের মেয়েকে নিজের বাসায় ভালো রেখো। দেখবে তোমার মেয়েও অন্যের বাসায় ভালো থাকবে। আম্মু থাক না ওসব পুরনো কথা। আমি ওসব ভুলে গেছি, তুমিও ভুলে যাও। রেণু খানম মোহনাকে আরো অবাক করে দিয়ে ওর কপালে আলতো করে চুমু দেয় আর বলে, ছেলে আর আমার পছন্দ আছে বলতে হবে। তা তোমার স্বামী কই? বৌমা তাকে দেখছি না যে? অহনা মনটা খারাপ করে বলে, ও নেই মা, আমেরিকা গিয়েছে অফিসের কাজে। রেণু খানম অবাক হয়ে বলে, তো তোমাকে নিয়ে গেল না কেন? সদ্য কিছুদিন হয়েছে তোমরা বিয়ে করেছো, কই একটু একান্ত সময় কাটাও। কিন্তু খুব তাড়াতাড়ি নাতি নাতনি দরকার। এভাবে দুজন আলাদা থাকলে নাতি নাতনি দেখার ভাগ্য কি হবে আমার আর তোমার বাবার? অহনা ও শাশুড়ির কথা শুনে লজ্জা পেয়ে যায়। লজ্জা মাখা কণ্ঠে বলে, ইয়ে না মানে, আম্মু, বাবা একাই বাসায় থাকবে, তার মধ্যে আপনিও নেই, কি করে যায় বলুন? তাই বলে ছেলেটাকে একা পাঠাবে? না জানি আমেরিকা কি করে। কিছুই করবে না আম্মু, আসেন আপনার ক্ষতস্থানটা পরিষ্কার করে দেই। অহনা আম্মুর হাতটা ধরে নিয়ে চলে যায় রুমে। খুব যত্ন সহকারে ড্রেসিং করিয়ে দেয়। দুজনেই ডাইনিং টেবিলে আসে বিকেলে নাস্তা করার জন্য। ডাইনিং টেবিলে আগে উপস্থিত হলো বাবা। তিনজন নাস্তা করছে, এমন সময় বাবা বলে ওঠে, তা রেনু, আমাকে রেখে তুমি গেলে কি করে বলো তো? আমার জন্য তোমার মন কি একটুও কাঁদেনি? আম্মু কিছুটা লজ্জা পেয়ে বলে, এই চুপ, বৌমা আছে সামনে, কি সব কথা বলো না তুমি? বাবা হেসে বলে,
থাক না বৌমা, তাতে কি হয়েছে? এই ১ মিনিট রিতাকে দেখছি না যে? ওকেও শ্বশুর বাসায় রেখে এসেছি। আর কতদিন বাবার বাসায় থাকবে? আমাদের তো নানা-নানি হতে মন চায়, তাই নাকি? বাবা আবারও একগাল হেসে বলে, শুধু নানা-নানি হলে হবে? আবারও দাদা-দাদি হতে হবে? তা বৌমা, আমার নাতি-নাতনিকে কবে দেখবো? অহনা লজ্জায় পুরো লাল হয়ে যায়। তবুও নাস্তা করতে থাকে। এমন সময় আম্মু বলে ওঠে, এই জারিফ চুপ, মাকে এমন লজ্জা দিচ্ছ কেন? ওকে ওসব আমি বলবো, তোমাকে আর বলতে হবে না। আচ্ছা, আচ্ছা, ভুল হয়ে গেছে আমার। মস্ত বড় ভুল করেছো তুমি। এভাবে কেউ নববিবাহিত দম্পতিকে একা করে শুনি? ছেলেকে আমেরিকা পাঠিয়েছো অথচ বৌমাকে পাঠাওনি, এটা ঠিক হয়নি তোমার একদম। আরে, আমি কি করব? আমার মন আর টেকেনি ওইখানে, তাই তো চলে এসেছিলাম। আর তাছাড়া ছেলে ওখানে প্রচুর ব্যস্ত থাকবে, তাই ভাবলাম বৌমা এখানেই থাক। আচ্ছা বাদ দাও বৌমা, রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে ফেলো, আগামীকাল তোমাকেই আমরা পাঠিয়ে দেব তোমার স্বামীর কাছে। বাবা আরো চোখে আম্মুর দিকে তাকিয়ে ফিক করে হেসে চেয়ার থেকে উঠতে যাবে অমনি অহনা বলে, এ কি বাবা, খাবার শেষ না করে উঠছেন যে? তোমার শাশুড়ি যখন বলেছে তোমাকে ছেলের কাছে পাঠাবে তো পাঠাবেই। আগে তোমার সবকিছু ব্যবস্থা করে ফেলি, নয়তো রাতে আমাকে শান্তিতে ঘুমাতে দিবে না, জ্বালিয়ে মারবে। কথাটা বলে বাবা চলে যান বাহিরে। আর অহনা রুমে চলে আসে। ফোনটা হাতে নিয়ে সময় হিসাব করতে থাকে কখন আমি পৌঁছাবো। আম্মু ডাইনিং টেবিলে বসে আছে। এমন সময় চাচি গিয়ে আম্মুর পাশে বসে আম্মু আরো চোখে চাচির দিকে তাকিয়ে বলে, কিছু বলবি? হ ভাবিজান, বল তবে। আমগো তৌফিক না সত্যিই ভালো। আর বৌমা তো হাজার হাজার গুণ ভালো, তাই নাকি? হ ভাবিজান, হাজারবার আমারে জিগাইছে আপনি কখন আইবেন, কোথায় গেছেন। আমি বারবার বলছি তামিম বাবার কাছে গেছেন আর আসবেন না। তবে অহন আমার বিশ্বাস ছিল আপনি আসবেন। আর দেখেন সত্যি আসলেন। থাক ওসব বাদ দে তো। আসলে জানিস তো, আমরা যাকে ভালোবাসি না, অবহেলা করি, আসলে তারাই আমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য দাবিদার। তামিম আর রিমিকে মাফ করে দিয়েছিলাম শুধু নাতি-নাতনির জন্য, কিন্তু দেখ নাতি-নাতনি ছোট হলেও ওর মা রিমি ওদের যা শিখিয়েছে তাই শিখেছে আর করেছে। তবে আমি আড়ালে ২ ভাই-বোনের কথা শুনেছিলাম। নাতি-নাতনিগুলো আমার সাথে খারাপ ব্যবহার করে কষ্ট পেত, কিন্তু রিমির মারের ভয়ে সাহস করে আমার কাছে এসে বলেনি দাদিমা। আর তামিম বাবা, ওর কথা আর জিজ্ঞেস করিস না। ছেলেটা একদম গেছে। নিজের মায়ের সামনে বউকে নিয়ে মদ খেতে পারে এখন, বুঝলি? শুধু কি তাই, ওর সামনে রিমি আমার মাথায় গ্লাস ছুঁড়ে মেরেছে, তবুও কিছুই বলেনি। বলবেই বা কি করে? ঘর জামাই থেকে বউকে কি আর শাসন করা যায় বল? ভাবি বাদ দেন, তৌফিক বাপজান তো আছেই। আমার কিছুক্ষণ চুপ থেকে উঠে আসে ডাইনিং টেবিল থেকে। নিজের ঘরে গিয়ে বিছানায় শরীর এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়েন এদিকে। তামিম ভাইয়া আম্মুকে বাসা থেকে এভাবে চলে আসতে দেখে ভেঙে পড়ে। তবে মুহূর্তে রাগে গজগজ করতে করতে ছুটে যায় রুমে। গিয়ে দেখে রিমি সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে নিচ্ছে। আর যে আগুন জ্বালাতে নিবে তার আগে তামিম ছুটে গিয়ে সিগারেটটা কেড়ে নেয় আর বলে, রিমি, তোমাকে আমি কতবার বলেছি ঘরে এসব খাবে না, তবুও তুমি কোন সাহসে এসব খেতে নিয়েছো বলো? কোন সাহসে খেতে নিয়েছি? ছেলে মেয়ে রুমে এসে এসবের গন্ধ পেলে কি ভাববে শুনি? আর ফ্রিজে ওসবের বোতল এলো কোথা থেকে? তামিমের রাগ দেখে রিমি ভয় না পেয়ে রিমি আরো উল্টো গর্জে উঠে বলে, তামিম তুমি ভুলে যেও না, এটা আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়িতে আমার যা খুশি করব, তাতে তুমি বাধা দেওয়ার কে? আর ছেলে মেয়ে কখনোই এই রুমে ঢুকবে না, আমি তাদের বলে দিয়েছি, বুঝলে? তামিম রাগে রিমির চুলের মুঠি চেপে ধরে থাপ্পড় মারতে হাত তুলতে গিয়েও থেমে যায়। তার কানে বেজে ওঠে মৃত্যুর আগে এহসান খানকে কথা দেওয়া কথাটা। এহসান খানকে তামিম বলেছিল তার মেয়ের শরীরে কখনোই হাত তুলবে না সে। রিমির চুল থেকে হাত সরিয়ে সোজা চলে যায় ওয়ার্ড্রোবের দিকে, নিজের কাপড়গুলো দ্রুত ব্যাগে তুলতে থাকে। যেটা দেখে রিমি প্রথমে কিছু না বললেও যখন তামিম ব্যাগটা নিয়ে রুম থেকে বের হতে যাবে, তার আগে রিমি তামিমের সামনে এসে দাঁড়িয়ে বলে, এই তামিম জান শোনা, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে সেটা বলতে বাধ্য নই আমি রিমি। তোমার খুব সাহস হয়ে গিয়েছে, কথায় কথায় নিজের বাবার বাসার খোঁটা শোনাও। তোমার জন্য আমি মাদকে আসক্ত হয়েছিলাম, ছেলে মেয়ের দিকে তাকিয়ে সেসব ছেড়েছি। তোমাকেও ছাড়তে বলেছি, ছাড়োনি, আরো বেশি করে আসক্ত হয়েছো। আর আজ কিনা আমার মায়ের সামনে মদ খেয়েছো, তাকে আঘাত করেছো। আসলে আমারই দোষ, তোমার বাবাকে কথা দেওয়া। তবে আর আমি সেই কথা রাখবো না। রিমি অবাক হয়ে বলে, মানে? মানে তুমি কি বলছো তামিম? বুঝিস না তুই নাটক করিস? তোকে নিয়ে আমি আর সংসার করব না, তুই মাদকাসক্ত নারী, মাদকাসক্ত মা। তোকে আমি তালাক দিব, বুঝলি? তালাক। ছেলে মেয়ে আমার কাছেই থাকবে, ভুলেও তাদের ছায়াও স্পর্শ করবি না। কথাটা বলে তামিম ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। আর রিমিও তামিমকে আটকানোর জন্য সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় সিঁড়ির সামনে। এদিকে তামিম পেছন থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখে রিমি পড়ে আছে। যেটা থেকে তামিম একগাল হেসে রিমির কাছে চলে আসে আর হাত দিয়ে একটা ঝাঁকি দিয়ে বলে, এভাবে নাটক করে লাভ নেই রিমি, আমাকে আর আজকে আটকাতে পারবে না তুমি। আমি আর যাবই যাব। কথাটা বলে তামিম উঠতে গিয়েও
কি মনে করে রিমিকে বেশ কয়েকবার ডাকাডাকি করে, তবুও ওঠে না। মুহূর্তে তামিমের মনে পড়ে যায় রিমির শরীর কিছুদিন হলো ভালো না। বারবার বমি করছিল। রিমির শরীর ও ছিল দুর্বল। তবে কি? কথাটা ভেবে দ্রুত রিমিকে নিয়ে চলে আসে হসপিটালে। কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে তামিম। দাঁড়িয়ে আছে বলে ভুল ছটফট করছে আর ভাবছে আমার ধারণা সঠিক না তো। ঠিক তখনই ডাক্তার রিয়া বেরিয়ে আসে কেবিন থেকে। তামিম ছুটে যায় তার কাছে আর বলে, ডাক্তার, আমার স্ত্রী কেমন আছে? ডাক্তার রিয়া একগাল হেসে বলে, "উম তেমন ভালো না, শরীর দুর্বল, তবে খুশির সংবাদ আছে।" তামিম চৌধুরী, খুশির সংবাদ? তার মানে? তার মানে আপনি বাবা হতে চলেছেন।